সুপ্রভাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে বেলা প্রায় 11:45। আজকে জানেন আজকে রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে, পুজো করতেও দেরি হয়ে গেছে, আর লোকজন ঘরের মধ্যে সব ছিল, সব গল্প আড্ডা হই হুল্লোড় করতে করতে না পুজোতে দেরি হয়ে যায়। দিয়ে তারপরে যা হোক করে পুজোটা করে উঠে একটুখানি সুজি আর চা খেলাম, খেয়ে ওই ছেলের সাথে বসে একটুখানি কথা টথা বলছিলাম। ও এলো, এসে একটু কথা টথা বলছিলাম বলে এই ভাত আর ডালটা বসিয়েছি। ওদেরটা করে তুলে দিয়ে তারপর আমার একটু রুটি করে নেব। তা ছেলে যিশুকে বলছিলাম, তাই আমার যে এখন কোমরে প্রচুর ব্যথা হচ্ছে, তো মাঝে মাঝেই কোমরে ব্যথা হয়। আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে কাজ করলে না কোমরে এমন ব্যথা হয়, মনে হয় যেন কোমরের হাড়টা না কুট করে ভেঙে যাবে। এই 2 মাস যাবৎ এটা আরম্ভ হয়েছে, জানেন আগে এটা ছিল না। এবার এক্সারসাইজ করব, এক্সারসাইজ করলে আরও যেন ব্যথা করে, পারি না, ওই ভয়ে আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এবার যাকে যারই কোমরে ব্যথা শুনছি, এখানে অনেকেরই হচ্ছে কোমরে ব্যথা, তো যারই হচ্ছে তারা সবাই বলছে বলে গ্যাস নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে একটা টুলের উপর কি মোড়ার উপর বসে রান্না করি। কোমরে ব্যথাটা সবারই শুনছি এখন। তা আমার তো আর রান্নাঘরে সে হওয়ার উপায় নেই, এইটুকু তো রান্নাঘর, এর মধ্যে কি গ্যাস নামিয়ে কোথায় রান্না করবো বলুন? তাহলে আমাকে ঘরের মধ্যে গ্যাস নিয়ে গিয়ে রান্না করতে হবে। তা আমাকে সবাই বুদ্ধি দিচ্ছে, তুমি একটা বড় চেয়ার পেতে তার উপর বসে পড়ে রান্না করো। এবার এই এত উঁচুতে গ্যাস, এত বড় চেয়ার আমি কোথায় পাবো বলুন? তাহলে সেই ডাক্তার সাহেবের সেই বড় লম্বা টুলটা আছে, তার উপর উঠে বসে আমাকে রান্না করতে হবে, এছাড়া উপায় নেই। তা সেই যিশুকে এখনই বলছিলাম যে বলে, মা তুমি এরকম কোমরে হাত বুলাচ্ছ কেন? মানে পুজো করতে বসি তো, তারপরে বেশ অনেকক্ষণ সোজা হয়ে দাঁড়াতে পারি না, জানেন কোমরটা টন টন করে। ডাক্তার সাহেব চেঁচাতে থাকে, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, ওরম করছো কেন? তো এরকম করতে থাকে। হ্যাঁ, বলে কোমরে রোগ এসে যাবে, অমুক তমুক। তা বেশ অনেকক্ষণ চলাফেরা করার পর তারপরে ঠিক হয়ে যায়। তা সেই ছেলেকে বলছিলাম, দেখ তো বাবা অনলাইনে, তোর বাবাকে বলে তো কাজ হচ্ছে না, একটা অনলাইনে দেখ দেখি ওরকম লম্বা লম্বা পাওয়ালা উঁচু চেয়ার পাওয়া যায় কিনা, ওই যে আমরা বিগ বস টসে দেখি না ওরকম চেয়ার। ছেলে হেসে কুটিবাটি হয়ে যাচ্ছে, বলে তুমি এখন ওই চেয়ারে বসে রান্না করবে? আমি হাসি পাচ্ছে, মায়ের যদি এবার কোমর পড়ে যায় বুঝবি তখন। হ্যাঁ, তো এইসব নিয়ে গল্প টল্প হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। আমি বলি কী করি বল দেখিনি, কোমরের ব্যথা মাঝে মাঝে এমন ব্যথা করে না, মনে হয় যেন মানে আর পারছি না, বসে পড়ি। তা সেই সব নিয়ে এতক্ষণ গল্প হচ্ছিল, হই হই হচ্ছিল। বলে আচ্ছা দেখে দেবো তোমাকে। আমি হ্যাঁ একটা দেখ, নইলে তোদের এই রান্নাঘরে দাঁড়িয়ে আমি রান্না করতে পারবো না। তো যাই হোক, এই যে মুগ ডাল বসিয়েছি, মুগের ডালটা হয়ে গেছে, ভাতও হয়ে এসছে। এইসব রান্নাবান্না টুকিটাকি করছি, সংসারের কাজ এই আর কি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে দেখুন। অনলাইনে এসছে জুকের একটা ব্যাগ, দাঁড়ান প্যাকেট থেকে বের করে দেখাই। হ্যাঁ, এই যে আমার এই জুকের ব্যাগ ছিল না, যিশু বলেছিল বড় নিতে, কিন্তু আমার এটাই পছন্দ হলো। এরকম ছোট একটা ব্যাগই ভালো, সবসময় কি আর বড় বড় ব্যাগ ভালো বলুন? এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে, জিনিসটা খুব সুন্দর জানেন। এই যে দেখুন, আর হচ্ছে একটা জুতো নিয়েছি, দেখাবো? ঠিক আছে দেখাচ্ছি, এমনি একটা ফ্যান্সি জুতো আর কি, বিশেষ কিছু না। এই যে দেখুন, ব্ল্যাক শু। যদিও ব্ল্যাক আমি এতদিন কোনো দিন পরিনি, তো এবারে একটা নিলাম আর কি। ওই এমনি ঘাঁটতে ঘাঁটতে পছন্দ হলো, ম্যাচ করে পরা যাবে একটা ফ্যান্সি শু, তাই নিয়েছি। ভালো হয়েছে। আমাদের স্কুল জীবন বলুন আর কলেজ জীবনই বলুন, আমাদের একটা বন্ধুর একটা সার্কেল ছিল জানেন। মানে ফার্স্ট গার্ল বলুন, সেকেন্ড গার্ল বলুন, থার্ড গার্ল বলুন, ওসব কোনো ব্যাপার ছিল না। ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম, আমি চিরকালই যেমন সেকেন্ড গার্ল ছিলাম। সেকেন্ড কী বলবো, র্যাঙ্কটা সবসময়ই আমি ধরে রাখতাম। সেকেন্ড গার্ল স্কুলের মানেই পূর্বা, সবাই জানে। তো যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ডই হই আর যাই হই, আমাদের মধ্যে না কোনো ইগো ছিল না। আমাদের একটা বন্ধুর খুব সুন্দর গ্রুপ ছিল। তারপরে তো 20 বছর বাদে আবার ওদের সঙ্গে যোগাযোগ হয়, ওরা নিজেরাই যোগাযোগ করে ওরা একটা বন্ধুর একটা গ্রুপ বানায় হোয়াটসঅ্যাপে। তো সেখানে
গল্প গুজব হাসি মজা এইসব হতো। সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। একজন গড়বেতা হাই স্কুলের অঙ্কের টিচার, একজন উইমেন্স কলেজের লেকচারার পিএইচডি করছে, আবার একজন তো মানে তার হাজব্যান্ড মারা যাওয়ার পর সে পুরো হোটেলটাই সে সামলাচ্ছে, প্লাস 2 ছেলেকে মানুষ করছে। আবার আমাদের মতন হাউসওয়াইফ আমরা রয়েছি। একজন স্কুল টিচার, সে দূরে থাকে, হায়দ্রাবাদে থাকে। যাই হোক, সেসব হলেও আমরা একটা গ্রুপ বানিয়েছিলাম আর কি। তো সেখানে দেখা সাক্ষাৎ তো আর হয় না, হাসি মজা হই হুল্লোড় হতো, সব রকমের গল্পই হতো, ইয়ার্কি ফাজলামি সবই হতো। তো তার মধ্যে এবার আমি এখন আমাদের এই বন্ধু সার্কেলটার বাইরে না মিশতাম না কারোর সাথে। ওই চিনতাম, যেহেতু ক্লাসমেট চিনতাম, কথা হতো, পরিচয় হতো, এই আর কি, গভীরতা ছিল না বন্ধুত্বের। তো যেহেতু গ্রুপ তৈরি হলো, সেহেতু সবাই আস্তে আস্তে এসে জয়েন করলো। হ্যাঁ, তো আস্তে আস্তে মুখগুলো মনে পড়তে লাগলো যে হ্যাঁ এ ওই ওই। এবার দেখুন, গ্রুপের মধ্যে সবাই মিলে রয়েছি, তাহলে এ ওর সঙ্গে গল্প করা, কথা বলা, এ ওর কথা বলা, সেটা তো হবেই, তাই না? গ্রুপ তাহলে কিসের জন্যে? সবাই এসে জয়েন করলো, প্রায় এসে বোধহয় 20-25 জনের এরকম একটা বড় গ্রুপ হয়ে গেল, কথা বলতাম। তো কালকে ওরকম একটি মেয়ে আছে তার মধ্যে, মানে তাকে আমি সেভাবে তার সঙ্গে আমি কোনো দিন মিশিও নি, তাকে আমি চিনতামও না। গ্রুপে আসার পর অনেক চিন্তা করে তবে তাকে মনে পড়লো। আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। হুম হুম, স্কুলের সেকেন্ড গার্ল ছিলাম আমি, শুভ্রা ফার্স্ট গার্ল ছিল, সব সাথী, সব আমরা এক বেঞ্চে বসতাম। আর সে পিছনের বেঞ্চে বসতো, ব্যাক বেঞ্চে। তার সঙ্গে আমার সেরকম পরিচয়ও ছিল না, কথাও বলতাম না। আমি খুব একটা সবার সাথে মিশতাম না। তো যাই হোক, কালকে এবার গ্রুপের মধ্যে আসে, কথা বলে, খুব দেখি হাসি মজা খুব করে। তারপরে কালকে একটা সামান্য কথা বলেছি জানেন, মানে আমি অ্যাস্টনিশড হয়ে গেলাম, মানে মানুষের ব্যবহার দেখে। মানে কি বলবো বলুন তো, আমাকে ডাক্তার সাহেবও বকছে, এটা সামান্য একটা ইয়ার্কি মেরেছিলাম ভালোবেসে। বাপরে, আমাকে যে কি অপমান করলো আপনাদের ধারণাই নেই। আমি মানে পুরো অ্যাস্টনিশড হয়ে গেলাম যে এই ধরনের কথা কেউ বলতে পারে। হ্যাঁ, আমার হাজব্যান্ড কালকে মেসেজগুলো দেখছে, দেখে বলছে এটা কি, এরা কি বন্ধু? তুমি কেন মেশো এদের সঙ্গে? গ্রুপে আছে তো কি হয়েছে? গ্রুপে আছে বলেই তোমার সঙ্গে কথা বলতে হবে? আমি মানে সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে এক্সিট করে দিয়েছি ভাই। মানে না না, আমি এসবের সঙ্গে আমি মিশি না। আমার বন্ধুর অভাব নেই। আমি সেই 6 মাস আগে জিমে গেছিলাম, সে তারপরে দেখুন তারা এখনও আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, এখনও আমাকে ফোন করছে, মেসেজ করছে, এখনও আমার সঙ্গে তাদের কথা হয়। মানে এরা বন্ধু নয়, একেবারে অভদ্র অসভ্য। এমন একটা উত্তর দিল, এমন একটা কথা বললো না, আমি মানে, আর আমি না লোকের সঙ্গে ওরকম ঝগড়া করতে পারি না, আর উল্টোপাল্টা করা কথা আমি ওরকম বলতে পারি না, আমি চুপচাপ সেখান থেকে সরে যাই। হ্যাঁ, আমার রাগ হয় যখন, তখন আমি বলি, কিন্তু ওরকমভাবে বলতে পারি না আমি। মানে কালকে ডাক্তার সাহেবও দেখে না স্তম্ভিত হয়ে গেছে জানেন তো। বলছে দরকার নেই তো তোমার, আমার অন্য বন্ধুদের আমি বলেছি তোরা যখন দরকার হবে আমাকে এমনি ফোন করবি, কথা বলবি, আমি গ্রুপে আর নেই। জানেন তো কালকে মনটা এত খারাপ না, সেই জন্য বললাম আপনাদের। ওই যে বলে না, মানুষের ব্যবহার মানুষের পরিচয়, এটাই হচ্ছে তাই, বুঝলেন তো। আপনি কেমন সেটা আপনার ব্যবহারই বলে দেবে, আমি কেমন সেটা আমার কথাবার্তা, আমার অ্যাটিটিউডেই ধরা পড়ে যাবে, তাই না? আমি মানে অ্যাস্টনিশড হয়ে গেছি কালকে, আমি কি বললাম, যেরকম উত্তর, আমার অন্য বন্ধুরাও অবাক হয়ে গেছে যে কি রাফ বিহেভিয়ার। আমি বলি বাহ। আমার হাজব্যান্ড বলছে এই ধরনের কথাবার্তা তারাই বলে যারা জীবনে সুখী নয়, তারাই এই ধরনের কথা বলে, তুমি কেন মেশো এদের সঙ্গে? আমাকে বলছে তুমি কেন, তুমি প্রশ্রয় দিয়েছো তাই, তুমি যদি এদের সঙ্গে কথা না বলতে তাহলে তোমাকে এ ধরনের কথা বলতে পারতো না, সাহস পেতো না। ওইটাই ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, মিশে ফেলেছি। হ্যাঁ, তো কাল থেকে মনটা এত খারাপ, না বলে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না, জানেন তো। কি জানেন, মাঝে মাঝে না ভুলে যাই যে সব মানুষ সমান হয় না, সবার সঙ্গে মিশে ফেলি সরলভাবে। এই যে দেখুন, দেওরের যে এক্সিবিশন হলো, সেখানে যে গেছিলাম, সেখানে একজন আমাদের এখানকারই একজন ডাক্তারের স্ত্রী, হ্যাঁ আমার হাজব্যান্ডের খুব বন্ধু, সে আর কি, ছিল বলুন, আছে বলুন, যাই বলুন, মোট কথা খুব পরিচিত। তো সেও ওখানে এক্সিবিশানে নিজের কিছু জিনিস নিয়ে গেছে আর কি, তো শোতে। তা সেখানে সে ভদ্রমহিলা এক সময় আমার মানে কি বলবো, খুব মানে ঘনিষ্ঠ ছিল আর কি। ওর ছেলে আমার ছেলে একই স্কুলে পড়তো।
তো তখন আমি যিশুকে আনতে যেতাম স্কুলে, ছোট্ট যিশু তখন 3-4-এ পড়ে। তো ওর ছেলেও ওই স্কুলে পড়তো। এবার আমি যখন অন্য মায়েদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছি, উনিও আনতে যেতেন আর কি। তা গিয়ে না মানে আমার পিঠে চিমটি কাটতো, আমার পিঠে সুড়সুড়ি দিত, জানেন, এতটাই তার সঙ্গে আমার মানে ঘনিষ্ঠতা ছিল। তারপরে কেটে গেছে অনেক বছর, আর দেখা সাক্ষাৎ হয়নি দুজনের। ওর ছেলেও ডাক্তারি পড়তে চলে গেছে, আমার যিশুও ডাক্তারি পড়তে গেছে। তো সেই এক্সিবিশানে যখন দেখা হলো, আমার যা পরিচয় করিয়ে দিচ্ছে ওর সাথে, বলছে আমি জানি তো বলে আমার জায়ের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু আমার দিকে একবার তাকানোর প্রয়োজনও মনে করলো না। আমি তাকে আগ বাড়িয়ে বলছি, আরও ভালো আছো, পুরনো কথা মনে করে আমি তাকে বলছি ভালো আছো। বিশ্বাস করবে না মানে কিভাবে ইগনোর করলো সে, মানে ইগনোর মানে কি, সেই বলে না, সে মানে আড়ে আড়ে দেখছে অথচ আমাকে ইগনোর করছে, সেই রকম। আমি না অবাক হয়ে গেলাম, জানেন তো। অথচ দেখছি মানে সে আমার জায়ের সঙ্গে গলা জড়াজড়ি করে হাসি মজা হুল্লোড় করছে। ওই যে স্বার্থ জড়িয়ে আছে না, এটাই ব্যাপার আর কি, বুঝতে পারলাম। আমি অবাক হয়ে দেখছি, অথচ মানে আমার দিকে সে একবার তাকানোর প্রয়োজন মনে করলো না, কথা বলা তো দূরস্থ। আমি চুপচাপ মানে একটা জায়গায় দাঁড়িয়ে দেখছি, সে মানে আড়ে আড়ে আমাকে, আমারই সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আমাকে আড়ে আড়ে দেখছে, পুরো ইগনোর করা যাকে বলে সেই জিনিস। অথচ জানেন কি বলবো আপনাদের, ওরই ছেলেকে আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে 2-3 দিন ওর সঙ্গে থেকে ওকে ডাক্তারিতে ভর্তি করে দিয়ে তারপরে এসেছিল। আমার দেওর নয় কিন্তু, আমার হাজব্যান্ডই গেছিলো। অথচ সে কথাটা কিন্তু মনে রাখলো না। আজকে মানে ব্যবহারটা এত খারাপ লাগলো দেখে না। আমি বাড়িতে এসে আমার হাজব্যান্ডকে কথাটা বলছিলাম। আমার হাজব্যান্ড তো সব কিছুই বাদ দাও, চোখ আছে দেখো, কান আছে শোনো, ব্যাস ছেড়ে দাও, ওর তো একটি কথা। তো সেটাই কালকে না মনটা এত খারাপ হয়ে গেল, তখন চিন্তা করছি যে না, সবার সঙ্গে মেশা যাবে না, এবার থেকে হিসাব করে মিশতে হবে। হ্যাঁ, সেজন্যই আপনাদের বললাম, মনটা কাল থেকে খুব খারাপ, জানেন তো। ওই জন্যই শেয়ার করলাম আপনাদের সাথে কথাগুলো আর কি। তো এখন বাজে তো 7:30। এই যে আমার আর যিশুর জন্য চা বসিয়েছিলাম, তো ছেলের আর খাওয়া হলো না। পেশেন্ট কল এসছে নার্সিংহোমে, বলছে মা চা থাক, এই যে দেখুন 2টো কাপ নিয়েছিলাম আমাদের দুজনের জন্য চা খাবো বলে। বলি যে রান্নার লোক এসে যাবে, তার আগে চল দুজনে একটু চা খেয়ে নিই। হ্যাঁ, তো এই যে বলে মা চা রেখে দাও, আর চা খাওয়া হবে না, পেশেন্ট এসছে দেখতে হবে বলে সে ছুটলো। আর এই যে আজকে ঘুগনি হবে, তো মটরটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, তা এখন একবার কয়েকটা সিটি আমি একটু মেরে রেখে দিলাম আর কি। ও এসে নাই তো আবার একটু সিটি মেরে দেবে, কারণ আমাদের বাড়ির মানে আমার ঘরের ঘুগনি না, মটরগুলো একটু বেশি সিদ্ধ হয় আর কি। তো সেটা তো আরও জানে না প্রথম দিন, তাই আমি একটুখানি করে রেখে দিলাম। ও এসে আবার বাকি আর কটা সিটি মেরে দেবে, দিয়ে বানিয়ে নেবে। তো চলুন তাহলে আমি একাই চা খাই, আর কি করব। এই যে ঘুগনি, আর কনাকে বলেছিলাম একটু জল জল রাখতে, তো এরকম করে ফেলেছে, জানি না কেমন হয়েছে। আর এই যে রুটি, তো যিশু তো খাওয়া হয়ে গেছে, আর আমি তো আজকে ঘুগনি খাবো না, তাই আমি আমারটা একটুখানি তুলে রেখেছি ফ্রিজে, কাল সকালে খাবো। আর এটা ডাক্তার সাহেবের, সে এখন খাবে না, 6টার সময় এসে ভাত খেয়েছে, কি করে আর খাবে বলুন। সেই জন্য বলে আমি এখন খাবো, রেখে দাও। ঠিক আছে, তুমি রাত্রেবেলায় খেও, রাত্রি 1:30টার সময় 2টোর সময় খাবে, আর কি করা যাবে। খিদে হবে তবে তো খাবে, মানে 6টার সময় এসেছে তখন তো মানে প্রচণ্ড খিদে পেয়েছে, তো ব্যাস এবার ভাত, মুগের ডাল, বিউলির ডালের বড়া, আবার সঙ্গে দই সব খেয়েছে, খেয়ে হজমের ওষুধ খেয়েছে। এবারে তাহলে বলুন, এখন 10:30 বাজে, তার কি আর পেট এখন খালি হয়েছে? কারণ টাইম লাগবে, কিছু করার নেই। আর এই যে আমার জন্য আমি একটুখানি এই যে চাউমিন করে নিলাম, আমি এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেয়ে নেব। ডাক্তার সাহেবের জন্য এখানে রইলো, যখন খাবে খাবে। তাহলে আজকের মতন রাখলাম, কালকে আবার দেখা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অনেক মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। কালকে আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।